আজকের আলোচনায় আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি মনোবিজ্ঞানের জগতে প্রায় কিংবদন্তি, কিন্তু বেশ বিতর্কিত। সিগমুন্ড ফ্রয়েড। ঠিক, ফ্রয়েড আর বিতর্ক যেন একসাথেই চলে। একদম। তো আমরা আজ বিভিন্ন আর্টিকেল, কিছু রিসার্চ পেপার থেকে বোঝার চেষ্টা করব ফ্রয়েডের মূল ভাবনাগুলো ঠিক কী ছিল, কেন তিনি এত প্রভাবশালী হলেন, আবার কেন এত সমালোচনা। আর আজকের দিনে দাঁড়িয়ে তার কোন ধারণাগুলো টিকে আছে বা হয়তো নতুন রূপে ফিরে আসছে, সেটাও দেখার বিষয়। হ্যাঁ, সেটাই। চলুন দেখি মনস্তত্ত্বের গভীরে তিনি ঠিক কোন পথ দেখিয়েছিলেন। ভাবা যায় ভিয়েনার একজন নিউরোলজিস্ট মানুষের চিন্তাভাবনা, মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ধারাটাকেই আমূল বদলে দিলেন। সত্যি অবিশ্বাস্য। আচ্ছা, শুরুতেই যদি একটু পরিচয়টা দিয়ে দিই। সিগমুন্ড ফ্রয়েড, জন্ম 1856, মৃত্যু 1929, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট আর মনোবিশ্লেষণ বা সাইকো অ্যানালিসিস যাকে বলি সেটার প্রতিষ্ঠাতা। তাকে তো অনেকেই আধুনিক মনোবিজ্ঞানের জনক বলেন, যদিও এই তকমা নিয়েও বিতর্ক আছে। তা তো আছেই। জীবনের বেশিরভাগ সময় ভিয়েনাতেই ছিলেন। পরে অবশ্য 1938-এ নাৎসিদের থেকে বাঁচতে লন্ডনে চলে যান। পরের বছর সেখানেই মারা যান। তো ফ্রয়েডের সবচেয়ে যুগান্তকারী বা হয়তো সবচেয়ে পরিচিত ধারণাগুলোর একটা হলো এই অচেতন মনের ধারণা। ব্যাপারটা ঠিক কি এখানে একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। দেখুন, ফ্রয়েড বললেন যে আমাদের মনের একটা বিশাল অংশ, বেশিরভাগটাই আসলে অচেতন, আমাদের সজ্ঞান ধারণার বাইরে। আচ্ছা। এটা যেন একটা ভাণ্ডার, যেখানে কি নেই, আমাদের অনুভূতি, চিন্তা, পুরনো স্মৃতি, ভয়, ইচ্ছে, যা আমরা এই মুহূর্তে হয়তো জানি না বা মনে করতে পারছি না। তিনি তো একটা আইসবার্গের উপমা দিয়েছিলেন, তাই না? একদম, খুব বিখ্যাত উপমা সেটা। জলের উপরে ভেসে থাকা ছোট্ট অংশটা হলো সচেতন মন, যেটা আমরা জানি, আর জলের নিচে লুকোনো বিশাল অংশটা হলো অচেতন। আর এই অচেতন অংশেই যত সব জটিল জিনিস। হ্যাঁ, মূলত বেদনাদায়ক স্মৃতি, চাপা রাগ, অতৃপ্ত ইচ্ছা, হয়তো কিছু সামাজিকভাবে অগ্রহণযোগ্য ভাবনা চিন্তা, এইগুলোই অচেতন মনে জায়গা নেয় বেশি। ফ্রয়েডের মতে এগুলোকে আমরা চেতন মনে আনতে চাই না। কিন্তু এগুলোই নাকি আমাদের অজান্তে প্রভাবিত করে। ঠিক তাই, এটাই ফ্রয়েডের মূল প্রতিপাদ্য। এই অচেতন ইচ্ছা, ভয় বা স্মৃতিগুলোই কিন্তু পর্দার আড়াল থেকে আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্ত, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। তার আমরা হয়তো ভাবছি একটা কাজ করছি এক কারণে, কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে ওই অচেতন মনে। হতেই পারে, ফ্রয়েড সেটাই বলতে চেয়েছেন। আর এই অচেতনকে বোঝার জন্যই তো তার সাইকো অ্যানালিসিস বা মনোবিশ্লেষণ। হ্যাঁ, ওই থেরাপির কথায় পরে আসছি। তার আগে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি নিয়েও তো ফ্রয়েডের একটা বিখ্যাত মডেল আছে। 3টে অংশ নাকি থাকে আমাদের ব্যক্তিত্বে। হ্যাঁ, ইড, ইগো আর সুপার ইগো। এই 3টে জিনিস কি একটু সহজ করে যদি বলেন। আচ্ছা, ইদ হল আমাদের একেবারে আদিম সত্তা, জন্ম থেকেই থাকে। এর একটাই উদ্দেশ্য, এক্ষুনি আনন্দ চাই, পরিতৃপ্তি চাই। সে কোনো নিয়ম মানে না, বাস্তবতার ধার ধারে না। একে বলে প্লেজার প্রিন্সিপাল। শিশুর মতো, যা দেখলো তাই চাই। একদম, শিশুর মধ্যে ইডের প্রভাব খুব স্পষ্ট। তারপর আসে সুপার ইগো। এটা তৈরি হয় একটু পরে, পরিবার, সমাজ, বাবা মায়ের থেকে পাওয়ার নৈতিকতা, কোনটা ঠিক কোনটা ভুল, এই বোধ থেকে, অনেকটা বিবেকের মতো। একে বলে মরালিটি প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে ইড বলছে চাই, সুপার ইগো বলছে না, এটা ঠিক না, তাহলে চলে কি করে? এইখানে আসে ইগোর ভূমিকা। ইগো হল বাস্তবতার নিরিখে চালিত অংশ, রিয়ালিটি প্রিন্সিপাল। সে বোঝে যে ঈদের সব ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, আবার সুপারিগোর সব নীতি সবসময় মানাও যায় না। সে একটা ব্যালেন্স করার চেষ্টা করে। ঠিক, ইগো চেষ্টা করে ঈদের চাহিদা আর সুপারিগোর নৈতিকতার মধ্যে একটা সামঞ্জস্য রেখে বাস্তবসম্মত আর সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায়ে চাহিদাটা মেটাতে। ধরুন, ওই যে শিশুর উদাহরণটা দিলেন। হ্যাঁ, দোকানে খেলনা দেখে এক্ষুনি চাইল। হ্যাঁ, সেটা ঈদের তাগিদ। সুপার ইগো হয়তো বলল না, বলে নেওয়া বা চুরি করা খুব খারাপ। তখন ইগো কি করবে? সে হয়তো শিশুটিকে শেখাবে যে বাবা মাকে বলতে হবে কিনে দেওয়ার জন্য। এটাই বাস্তবসম্মত সমাধান। বাহ, দারুণ ইন্টারেস্টিং তো। আমাদের ভেতরেই এই 3 শক্তির লড়াই চলছে সারাক্ষণ, সব সময়। ফ্রয়েডের মতে সুস্থ ব্যক্তিত্বের জন্য এই 3টের মধ্যে একটা ভারসাম্য থাকা খুব জরুরি। আচ্ছা, ফ্রয়েড তো আরও 2টো মূল প্রবৃত্তির কথা বলেছিলেন, জীবন আর মৃত্যু।
হ্যাঁ, তিনি বলেছিলেন আমাদের সব আচরণের পেছনে দুটো মৌলিক চালিকা শক্তি কাজ করে। একটা হলো জীবন প্রবৃত্তি বা ইরোজ, এর মধ্যে পড়ে বেঁচে থাকার ইচ্ছা, আনন্দ, সৃষ্টি, ভালোবাসা, যৌনতা এসব। এর শক্তিকে তিনি বলতেন লিবিডো। লিবিডো, খুব পরিচিত শব্দ। হ্যাঁ, আর এর বিপরীতে আছে মৃত্যু প্রবৃত্তি বা থ্যানাটস। এটা আমাদের ঠেলে দেয় আগ্রাসন, হিংসা, ধ্বংসাত্মক আচরণের দিকে, এমনকি নিজের ক্ষতি করার দিকেও। ফ্রয়েডের মতে এই দুই বিপরীতমুখী প্রবৃত্তিও আমাদের মনে সবসময় দ্বন্দ্বে লিপ্ত। এরপর আসি সেই সবচেয়ে বিতর্কিত তত্ত্বটায়, শৈশবের অভিজ্ঞতা আর সেটার প্রভাব নিয়ে, মনোলৈঙ্গিক বিকাশ বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। ঠিক ধরেছেন, এটা ফ্রয়েডের অন্যতম বিতর্কিত এবং অনেকেই বলবেন সবচেয়ে সমালোচিত তত্ত্ব। তিনি মনে করতেন শৈশবে আমরা কয়েকটি নির্দিষ্ট মনোলৈঙ্গিক স্তরের, যেমন ওরাল, অ্যানাল, ফ্যালিক, মধ্যে দিয়ে যাই, এবং এই প্রত্যেকটা স্তরে শিশুর লিবিডো শরীরের বিশেষ বিশেষ অংশে কেন্দ্রীভূত থাকে, এবং সেই স্তরের অভিজ্ঞতা তার প্রাপ্তবয়স্ক ব্যক্তিত্ব গঠনে বিরাট ভূমিকা রাখে। কোনো স্তরে যদি কোনো সংঘাত বা অতৃপ্তি থেকে যায়, ফিক্সেশন হয়, তাহলে সেটা নাকি পরবর্তী জীবনে নানা মানসিক সমস্যা তৈরি করতে পারে। এই তত্ত্বটা এখনকার মনোবিজ্ঞানীরা কতটা মানেন? দেখুন, এর বৈজ্ঞানিক ভিত্তি খুব দুর্বল বলে মনে করা হয়। বিশেষ করে নারী মনস্তত্ত্ব নিয়ে ফ্রয়েডের অনেক কথাই এখনকার নিরিখে একেবারে অচল এবং সত্যি বলতে আপত্তিকর। কিন্তু এই তত্ত্বের মূল একটা ভাবনা কিন্তু মনোবিজ্ঞানের রয়ে গেছে। কোনটা? সেটা হলো শৈশবের অভিজ্ঞতা, বিশেষ করে প্রথম কয়েক বছরের অভিজ্ঞতা, আমাদের ভবিষ্যতের ব্যক্তিত্ব আর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর ছাপ ফেলে। এই গুরুত্বটা ফ্রয়েডই প্রথম এত জোর দিয়ে বলেছিলেন। আচ্ছা, এই যে এত দ্বন্দ্ব, এত চাপ মনের মধ্যে, অচেতন মনের চাপ, ইট সুপারিগোর লড়াই, এগুলো সামলাতে আমরা নাকি নিজের অজান্তেই কিছু কৌশল নিই? হ্যাঁ, ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা কৌশল। ফ্রয়েডের এটাও একটা দারুণ গুরুত্বপূর্ণ ধারণা। কি রকম? এগুলো হলো মূলত অচেতন মানসিক প্রক্রিয়া। ইগো এগুলো ব্যবহার করে নিজেকে উদ্বেগ, অপরাধবোধ বা অন্যান্য কষ্টকর অনুভূতি থেকে বাঁচানোর জন্য। যেমন ধরুন রিপ্রেশন বা অবদমন, মানে চেপে দেওয়া। হ্যাঁ, কোনো বেদনাদায়ক স্মৃতি বা অগ্রহণযোগ্য ইচ্ছাকে মন থেকে সোজা অচেতন স্তরে ঠেলে দেওয়া, যাতে সেটা আর মনে না পড়ে। বা ধরুন ডিনাইল বা অস্বীকার, কোনো একটা কঠিন সত্যি বা বাস্তবতাকে মেনে নিতে না পারা, সেটাকে অস্বীকার করা। এরকম অনেকগুলো আছে। ইন্টারেস্টিং। আমরা হয়তো নিজেরাও এগুলো ব্যবহার করি, অথচ টেরও পাই না। সেটাই তো কথা, এগুলো অচেতনেই কাজ করে। এগুলোকে বোঝার জন্য ফ্রয়েড যে থেরাপির কথা বললেন, সেটা কি ছিল? সেটাই হলো ফ্রি অ্যাসোসিয়েশন, মনোবিশ্লেষণের একেবারে মূল কৌশলগুলোর একটা। এটা কিভাবে কাজ করে? এখানে রোগীকে বা ক্লায়েন্টকে বলা হয় তার মনে এই মুহূর্তে যা কিছু আসছে, কোনো চিন্তা, কোনো ছবি, কোনো স্মৃতি, কোনো অনুভূতি, সেগুলোকে কোনো রকম কাটছাট না করে, বিচার না করে, শুধু সাবলীলভাবে বলে যেতে। মানে যা মনে আসছে তাই বলে যাওয়া? হ্যাঁ, থেরাপিস্ট তখন মন দিয়ে শোনেন এবং এই আপাতভাবে অসংযুক্ত কথার ভেতরে যোগসূত্র, প্যাটার্ন বা লুকোনো অর্থ খুঁজে বের করার চেষ্টা করেন। ভাবা হয় যে এইভাবে কথা বলতে বলতে একসময় অচেতন মনের গভীরে থাকা দ্বন্দ্ব বা ইচ্ছাগুলো বেরিয়ে আসে। একেই তো আজকাল আমরা চলতি কথায় টক থেরাপি বলি, তাই না? হ্যাঁ, আধুনিক টক থেরাপির অনেক শাখারই ভিত্তি কিন্তু ফ্রয়েডের এই ফ্রি অ্যাসোসিয়েশন আর মনোবিশ্লেষণের ধারণার মধ্যেই নিহিত। তাহলে সব মিলিয়ে ফ্রয়েডের প্রভাব তো অসম্ভব বিশাল। অনস্বীকার্য। মনোবিজ্ঞান তো বটেই, সাহিত্য, শিল্পকলা, সমাজতত্ত্ব, এমনকি আমাদের রোজকার কথাবার্তাতেও ফ্রয়েডের প্রভাব দেখা যায়। ওই যে বললেন লিবিডো, ইগো, রিপ্রেশন, ডিনায়াল, ফ্রয়েডিয়ান স্লিপ, এগুলো তো প্রায় প্রবাদে পরিণত হয়েছে। কিন্তু সমালোচনাও তো কম নয়। প্রচুর সমালোচনা। প্রথমত, তার তত্ত্বগুলো কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণযোগ্য তা নিয়ে বিরাট প্রশ্ন আছে। বেশিরভাগটাই তার নিজের পর্যবেক্ষণ আর ব্যাখ্যার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, তার স্যাম্পল সাইজ খুব ছোট ছিল, মূলত ভিয়েনার মধ্যবিত্ত শ্রেণীর রোগী। সেটার ভিত্তিতে সার্বজনীন তত্ত্ব তৈরি করা নিয়েও প্রশ্ন ওঠে। আর আগেই যেমন বললাম, নারী মনস্তত্ত্ব নিয়ে তার ধারণাগুলো খুবই সেকেলে এবং পক্ষপাতদুষ্ট মনে করা হয়। তার মানে তার সব ধারণাই এখন বাতিল? না, তা নয়। তার অনেক ধারণাই হয়তো আক্ষরিক অর্থে বাতিল, বা সেগুলোকে আরও উন্নত করা হয়েছে।
যেমন তার পরে যারা এসেছেন নিওফ্রয়েডিয়ানরা, কার্ল ইয়ুং, অ্যালফ্রেড অ্যাডলার, ক্যারেন হোনি, তারা ফ্রয়েডের তত্ত্বের অনেক কিছু গ্রহণ করেছেন, আবার অনেক কিছু বর্জন বা পরিবর্তনও করেছেন। কিন্তু মূল কিছু অবদান তো রয়েই গেছে। অবশ্যই অচেতন মনের ধারণা, শৈশবের অভিজ্ঞতার গুরুত্ব, প্রতিরক্ষা কৌশলের ধারণা, আর সবচেয়ে বড় কথা মানসিক সমস্যার সমাধানে কথা বলার বা আলোচনার গুরুত্ব, এই টক থেরাপির প্রচলন, এগুলো মনোবিজ্ঞানে ফ্রয়েডের স্থায়ী অবদান। তাহলে আজকের আলোচনা থেকে আমরা ফ্রয়েডের কিছু মূল বিষয় ছুঁয়ে গেলাম। অচেতন মন, ইগো, সুপার ইগো, শৈশবের প্রভাব, ডিফেন্স মেকানিজম আর ফ্রি অ্যাসোসিয়েশন বা টক থেরাপির ধারণা। হ্যাঁ, বিতর্ক যাই থাক, ফ্রয়েড আমাদের বাধ্য করেছিলেন নিজেদের মনের দিকে তাকাতে, সেই জটিল অন্দরমহলের রহস্য বোঝার চেষ্টা করতে। তিনি প্রশ্ন তুলেছিলেন, যে প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। সত্যি। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা বিজ্ঞানসম্মতভাবে মনকে বোঝার চেষ্টা করছি, তখনও হয়তো ফ্রয়েডের কিছু ভাবনা আমাদের অন্যভাবে চিন্তা করতে সাহায্য করে। ঠিক, তার তত্ত্বগুলোকে হয়তো আক্ষরিক অর্থে না নিয়ে রূপক হিসেবে দেখলে বা একটা প্রিজম হিসেবে দেখলে, যা দিয়ে আমরা মানুষের জটিল আচরণকে বোঝার চেষ্টা করতে পারি, তাহলেও তার গুরুত্ব কমে না। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। ফ্রয়েডের তত্ত্বগুলো হয়তো বৈজ্ঞানিকভাবে সেভাবে প্রমাণিত নয়, কিন্তু আমরা যদি একটু নিজেদের দিকে তাকাই, আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো আচরণে, নেওয়া সিদ্ধান্তে, কোথাও কি ওই অচেতন ইচ্ছার বা শৈশবের কোনো স্মৃতির বা কোনো প্রতিরক্ষা কৌশলের ছায়া খুঁজে পাই? এটা একটা দারুণ প্রশ্ন, আত্মানুসন্ধানের প্রশ্ন। হয়তো এই প্রশ্নটাই আমাদের নিজেদের আরও একটু গভীরে বুঝতে সাহায্য করবে। ফ্রয়েডকে পড়া বা জানাটা হয়তো এখানেই সার্থক। একদম, তিনি আমাদের মনের গভীরে তাকানোর একটা দরজা খুলে দিয়েছিলেন। সেই দরজা দিয়ে আমরা কতটা ভেতরে যাব, সেটা আমাদের নিজেদের সিদ্ধান্ত।